আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা নির্মিতি অংশ শিখছিলাম, কোনগুলো কিভাবে লিখতে হয়, কোনগুলোর প্যাটার্ন কীরকম, তার ধারাবাহিকতায় আজকে আমরা সর্বশেষ ক্লাসটি নির্মিতির উপরে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকেই অতি মনোযোগের সহিত খাতা কলম নিয়ে তোমরা বসে যাও এবং ক্লাসটি করার চেষ্টা করো। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আজকের যে আমাদের মূল আলোচনা, সেই আলোচনায় আমি চলে যাচ্ছি। দেখো, প্রতিবেদনে আমাদের প্রথমেই কতগুলো বিষয় মনে রাখতে হবে। আসলে প্রতিবেদনটা কি? প্রতিবেদনের ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো, একটি নির্দিষ্ট কাঠামো এবং নিয়ম অনুযায়ী প্রতিবেদনটি লিখতে হবে। প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর হতে হবে। উদ্ভট কোনো কিছু নিয়ে প্রতিবেদন করা যাবে না। প্রতিবেদনটা অবশ্যই কি হতে হবে, তার কথাগুলো, তার ঘটনাটা অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। উল্টোপাল্টা একটা বিষয় নিয়ে আমি প্রতিবেদন রচনা করলাম, তাহলে কিন্তু হবে না। প্রতিবেদনটা অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা যাবে না, ইনভার্টেড কমা। আমরা ন্যারেশন করেছি, সেখানে ইনভার্টেড কমা দিয়েছি না, উদ্ধৃতি চিহ্ন। প্রতিবেদনের ক্ষেত্রে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা যাবে না। তার ভাষা হবে সুস্পষ্ট, সহজ, সরল ও প্রাঞ্জল। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ক্ষেত্রে কোনো সুপারিশ গ্রহণযোগ্য নয়। আচ্ছা, প্রতিবেদন বিভিন্ন ধরনের হয়ে থাকে। এর মধ্যে সংবাদপত্রেও এক ধরনের প্রতিবেদন আমরা বিভিন্ন সময় দেখে থাকি। যেমন ধরো, এখন নিয়মিত একটা প্রতিবেদন হয়ে দাঁড়িয়েছে কি, করোনা। বর্তমানে যে বিশ্ব মহামারী করোনা চলছে, এই করোনার উপরে নিয়মিত এখন প্রতিবেদন করে থাকে সংবাদপত্রগুলো। সেই সংবাদপত্রগুলো প্রতিবেদন যে করে থাকে, এটা সংবাদ প্রতিবেদন বলে। যাই হোক, এর ক্ষেত্রে কি করতে হবে, কোনো সুপারিশ গ্রহণযোগ্য নয়। সুনির্দিষ্ট তথ্য, সূত্র বা উৎস উল্লেখ করতে হবে। অবশ্যই তুমি যে প্রতিবেদনটা দাখিল করবে, সেই প্রতিবেদনের পক্ষে তোমার সুনির্দিষ্ট তথ্য, সূত্র, মানে কোথা থেকে আসলো বিষয়গুলো, এগুলো অবশ্যই তোমাকে প্রমাণ দাখিল করতে হবে। বলা বাহুল্য, পরিশেষে বলতে হয়, প্রসঙ্গত, এই বিষয়গুলো প্রতিবেদনের ক্ষেত্রে বলা যাবে না। তিনটে শব্দ আমি এখানে যুক্ত করেছি, দেখো, বলা বাহুল্য, পরিশেষে বলতে হয়, প্রসঙ্গত। অবশ্যই এগুলো কি করা যাবে না, এগুলো প্রতিবেদনের ক্ষেত্রে বলা যাবে না। এরপরে প্রতিবেদন, দেখো, প্রতিবেদনের প্রকারভেদ। প্রতিবেদনকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন ও দুই নম্বর হচ্ছে দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। যেমন ধরো, সংবাদ প্রতিবেদন কোনগুলো? সংবাদপত্রে প্রতিদিন বিভিন্ন বিষয় সম্পর্কে যে নিউজ ছাপা হয়, যেমন আমি একটু আগে বলছিলাম যে করোনা সম্পর্কে প্রতিদিনই কি করে বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিকগণ বাংলাদেশের যে স্বাস্থ্য অধিদপ্তর আছে, সেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারা কি করে, তারা একটা তথ্য দেয় যে আজকে এতজন আক্রান্ত হয়েছে, এতজন সুস্থ হয়েছে, এতজন মারা গিয়েছে। এই বিষয়গুলো কি করে পত্রিকার সাংবাদিকগণ সংগ্রহ করে। প্রতিবেদন দুই ধরনের, একটা সংবাদ প্রতিবেদন, একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সংবাদ প্রতিবেদনটা কি বলেছি, সংবাদপত্রের যে প্রতিনিধিরা আছে, তারা যে বিভিন্ন সোর্স থেকে যে সংবাদ সংগ্রহ করে এটা যে পত্রিকায় প্রকাশ করে, এটাই সংবাদ প্রতিবেদন। আর দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হচ্ছে, যেমন ধরো, আমরা যে কলেজে পড়াশোনা করছি, আমাদের কলেজে একটা লাইব্রেরি থাকতে পারে, কলেজে তোমার ল্যাব আছে, বিভিন্ন বিষয় আছে কলেজে, ক্লাসরুমগুলো আছে। একজনকে বললো, প্রিন্সিপাল স্যার তোমাদেরকে বললো যে তোমরা কি করো, তোমাদের লাইব্রেরিতে কি কি সমস্যা আছে বা কী অবস্থা এখন, এই সম্পর্কে আমাকে কি করো, একটা প্রতিবেদন দাখিল করো। তো তোমরা কি করতে পারো সেক্ষেত্রে, এই যে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। অথবা অ্যাকাউন্টস অফিসার আছে, অ্যাডমিন অফিসার আছে, তাকে বললো যে পুরো ক্যাম্পাসের একটা সার্বিক পরিস্থিতি আমার নিকট পেশ করেন। সে কী করবে, পুরো বিষয়টা ঘুরে দেখে অবস্থাটা পেশ করবে। এটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক প্রতিবেদন। ওকে, দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আবার দুই প্রকার হয়, একটা তদন্ত প্রতিবেদন, একটা কারিগরি প্রতিবেদন। প্রতিবেদনের গঠনের কাঠামো দেখো,
একটি প্রতিবেদন কিভাবে গঠিত হবে। প্রতিবেদনের সাধারণত 4টি অংশ থাকে। 1 নম্বর হচ্ছে প্রতিবেদনের শিরোনাম, 2 নম্বর হচ্ছে প্রতিবেদনের সূচনা অংশ, 3 নম্বরে হচ্ছে প্রতিবেদনের বিষয়বস্তু এবং 4 নম্বর হচ্ছে প্রতিবেদকের নাম, ঠিকানা এবং স্বাক্ষর। এই 4টি বিষয় অবশ্যই কি করবে, প্রতিবেদনে সংযুক্ত থাকবে। এবার আমরা দেখব পরে প্রতিবেদনের কিছু নমুনা। দেখো, সাধারণ প্রতিবেদনের নমুনা অর্থাৎ সংবাদ দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের নমুনা, এটা হচ্ছে সাধারণ প্রতিবেদন আমরা বললাম। যেমন এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, তোমার কলেজের লাইব্রেরি জরিপ করে অধ্যক্ষের বরাবর একটি প্রতিবেদন লেখো। কিভাবে হবে সিস্টেমটা দেখো। প্রথমে তারিখ দিয়েছে, তারিখ 17 জুন 2020, বরাবর অধ্যক্ষ ঢাকা কলেজ, মিরপুর, ঢাকা, বিষয় কলেজ লাইব্রেরি সংক্রান্ত প্রতিবেদন। এরপরে দেওয়া আছে সূত্র। দেখো এখানে সূত্রটা কি, মানে তুমি যে প্রতিবেদনটা দিবে কোন প্রেক্ষিতে দিবে, কেন দিতে চাও, এর পিছনে তো একটা অবশ্যই কারণ আছে। কারণটা হচ্ছে দেখো, তুমি সূত্র লিখে লিখবা স্মারক নং অথবা আদেশ নং ঢাকা, মানে ঢাকা কলেজ 234/20, অর্থাৎ তোমাকে প্রিন্সিপাল স্যার একটা আদেশ জারি করছে অথবা একটা স্মারক জারি করছে, আদেশ জারি করছে, সেই আদেশের নাম্বারটা হচ্ছে ঢাকা কলেজ ঢাকা 234/20। এই আদেশের কারণেই, এই নির্দেশের কারণেই তুমি কি করছো, আজকে এই প্রতিবেদনটা দাখিল করছো। তো সেটাই এখানে লিখে দেওয়া হয়েছে। এরপরে জনাব আপনার প্রেরিত চিঠি, এই যে এখানে আবার দেওয়া আছে দেখো, আপনার প্রেরিত চিঠি স্মারক নং বা আদেশ নং যে কোনো একটা লিখলেই চলবে, স্মারক অথবা আদেশ, ঢাকা 234/20 মোতাবেক কলেজ লাইব্রেরির বর্তমান অবস্থা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান উল্লেখপূর্বক একটি প্রতিবেদন আপনার সদয় অবগতির জন্য পেশ করছি। কি, কলেজ লাইব্রেরি সংস্কার প্রয়োজন। সে প্রতিবেদনটা কি লিখলে, এখন এটা তোমার ব্যক্তিগত মতামত। তুমি যে লাইব্রেরিটা জরিপ করলা, ভিজিট করলা, সেখানে কি পেলা, এটা হচ্ছে তার একটা বর্ণনা তুমি এখানে পেশ করবা। সেটা কি, তুমি দেখলা, তুমি গিয়ে দেখলা যে লাইব্রেরিটি তোমার সংস্কার প্রয়োজন, তখন এই জন্য লিখলা যে লাইব্রেরিটি সংস্কার প্রয়োজন। এখানে এরপরে কি লিখবা, সংস্কার প্রয়োজন লিখে এখানে তোমার কলেজের পরিচয় দিয়ে লাইব্রেরির বর্তমান অবস্থা তুলে ধরতে হবে। কলেজের পরিচয়টা কীভাবে দেবা, সাপোজ আখাউড়া ক্যাম্ব্রিয়ান কলেজে ধরে নাও, তোমাকে বললো প্রিন্সিপাল স্যার যে তুমি আমাদের কলেজ লাইব্রেরি সম্পর্কে প্রতিবেদন লেখো, তখন তুমি কী করবা, যে এখানে লিখবা, এই যে ব্রাকেট দিয়েছি, এই জায়গাটাই লিখবা, মূলত এই কথাটা লিখবে না, এই জায়গাটাই লিখবা যে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন গঙ্গাসাগর বা দরুইন গ্রামে আখাউড়া ক্যাম্ব্রিয়ান কলেজ একটি স্বনামধন্য কলেজ। হ্যাঁ, এই কলেজের লাইব্রেরির বর্তমান অবস্থা আমি আপনার সামনে তুলে ধরছি। এরপর তুলে ধরবা বিভিন্ন সমস্যার কথা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার যা হয় ছোট করে লিখবা। এরপর সমস্যাগুলো তুলে ধরবা। এরপর নিচে লিখবে, দেখো এসব সমস্যা চিহ্নিত করে এটাই প্রতীয়মান হয় যে লাইব্রেরিটি আদৌ শিক্ষার্থীদের কোনো উপকারে আসছে না। এই অবস্থা নিম্নের সুপারিশগুলো পেশ করছি, যা বাস্তবায়ন হলে লাইব্রেরিটি শিক্ষার্থীদের যথার্থ উপকারে আসতে পারে। এখন দেখো, আমরা কিন্তু বলেছিলাম সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে, অর্থাৎ পত্রিকায় যে প্রতিবেদন তৈরি হয়, সেই প্রতিবেদনের বেলায় আমরা কি করব না, আমরা কোনো রকম সুপারিশ করতে পারবো না। কিন্তু এটা যেহেতু দাপ্তরিক প্রতিবেদন, এখানে সুপারিশ করা যায়, জন্য কি করছে, সুপারিশ করেছে। সুপারিশগুলো কি কি, 1, 2, 3, 4, 5 এভাবে করে সুপারিশ করবো। অর্থাৎ লাইব্রেরিতে বিভিন্ন ধরনের সাপোজ সুপারিশ সমস্যা আছে, সাপোজ আধুনিক যে বইগুলো আছে সেই বইগুলো নেই, বিভিন্ন সাবজেক্টের ডিকশনারি নেই, অর্থাৎ আরও বিভিন্ন বিষয় থাকতে পারে, লাইটিংয়ের সমস্যা থাকতে পারে, চেয়ার টেবিলের সমস্যা থাকতে পারে। এই জন্য কী করবো, তুমি যেহেতু প্রতিবেদন তৈরি করছো, তোমাকে কী করতে হবে, সেই সমস্যাগুলো তুলে ধরতে হবে। এবং এই জন্য কী কী সুপারিশ তুমি করতে চাও, যে কী প্রয়োজন। এখন লাইব্রেরিটিতে তো ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারছে না, তো সেক্ষেত্রে কী করলে ছাত্রছাত্রীরা লাইব্রেরিটি ব্যবহার করতে পারবে, সেটা তুমি কি করবে, সেটা তুমি অধ্যক্ষের কাছে তুলে ধরবে যে আমি এই সুপারিশ করছি, এই বিষয়গুলো যদি নিশ্চিত করা যায় তাহলে লাইব্রেরিটি ছাত্রছাত্রীদের জন্য ব্যবহারের উপযোগী হবে। সেই সুপারিশগুলো তুমি তুলে ধরলা। এরপরে তোমার নাম ঠিকানা কি, প্রতিবেদকের নাম ও ঠিকানা দেখো, রবিউল আলম, ঠিকানা ঢাকা কলেজ,
প্রতিবেদনের শিরোনাম কি? লাইব্রেরি সংস্কার চাই, ওই যে উপরে দিয়েছি। প্রতিবেদন তৈরির সময় সাপোজ ধরো সকাল 11টা, এটা তো আমাকে লিখতে হবে। তো এটা হচ্ছে একটা সাধারণ যে প্রতিবেদন, এটা হচ্ছে একটা সাধারণ প্রতিবেদনের নমুনা। আমরা সাধারণ প্রতিবেদনগুলো বা দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলো এভাবে করেই লিখব। এখন এখানে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, যে এই প্রতিবেদনটা যে ঠিক এরকমই হবে, অর্থাৎ এই প্রতিবেদনটা যে তোমার মানে সবসময় যে সমস্যা চিহ্নিতই থাকবে, সবসময় যে সুপারিশই করতে হবে এমন নয়। দাপ্তরিক প্রতিবেদন সবসময় যে মানে সমস্যা নিয়ে লিখতে হবে এমন নয়, সমস্যা ছাড়াও অন্য কোনো বিষয় থাকতে পারে। যেমন এখানে এমন হতে পারে অ্যাকাউন্টস অফিসারকে বললো যে আপনি কি করেন, পুরো বছরের যে জমা খরচ আছে সেই জমা খরচের উপরে একটা প্রতিবেদন দাখিল করেন। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু এমন নয় যে এখানে তোমার সমস্যা থাকবে, বিষয়টা এরকম না। এখানে কিন্তু তোমার সমস্যা নাও থাকতে পারে, অর্থাৎ সুপারিশও নাও থাকতে পারে। সেক্ষেত্রে কী করবে, সে পুরো বছরের যে জমা আছে, পুরো বছরের যে খরচ আছে, কোথায় কোথায় খরচ হলো, তার একটা সার্বিক প্রতিবেদন সে দাখিল করতে পারে। ওকে, এই হচ্ছে দাপ্তরিক প্রতিবেদন। এরপরে সংবাদ প্রতিবেদন। সংবাদপত্রের প্রতিবেদনগুলো কিভাবে লিখতে হবে, কিভাবে তৈরি করতে হয়। তোমাদের মনে হতে পারে স্যার সংবাদপত্রের পত্রিকায় আমরা তো কখনোই এরকম প্রতিবেদন আমরা দেখিনি, আপনি কোথায় এগুলো পেলেন? আসলে এরকম থাকে না, বলতো প্রতিবেদনটা তৈরির নিয়ম হচ্ছে এরকমই। দেখো, প্রতিবেদনটা কি? ভয়াবহ যানজট একটি ভয়াবহ সমস্যা, এই শিরোনামে পত্রিকায় প্রকাশের জন্য একটি কী করো, প্রতিবেদন তৈরি করো। বা যে কোনো বিষয় নিয়ে, করোনা পরিস্থিতির বর্তমান অবস্থা এ সম্পর্কে প্রতিবেদন তৈরি করতে পারে। হ্যাঁ, করোনার কারণে জনমানুষের অবস্থা, গরিব মানুষের অবস্থা, হ্যাঁ, এরকম সম্পর্কে প্রতিবেদন তৈরি করতে বলতে পারে। তো তোমার যেই অবস্থায় বলুক না কেন, সংবাদপত্রে প্রকাশের জন্য আমরা যে প্রতিবেদন তৈরি করব, আমাদের প্রতিবেদনটা ঠিক এই সিস্টেমে, এই নমুনায় হবে। দেখো কীভাবে প্রতিবেদনের প্রকৃতি কেমন। সংবাদ প্রতিবেদন, শিরোনাম, এখানে কিন্তু শিরোনামটা আগে চলে আসছে। দেখো, ভয়াবহ যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ, এটা একটা শিরোনাম দেওয়া যেতে পারে। সরেজমিনে তদন্তের স্থান, ক শহরের খ, গ এবং ঘ এলাকা পরিদর্শন। তুমি যে দেখলে যে প্রচণ্ড যানজট, কোথায় দেখলে, কোন জায়গাটায় দেখলে, কোন শহরে দেখলে, সেটা এখানে উল্লেখ করতে হবে। যে এই শহরের, যেমন সাপোজ ধরলাম আমি ঢাকা শহরের এই এলাকা, মিরপুর, ফার্মগেট, কাউরান বাজার, এটা আমি বললাম। তো এটা আমাদের তো প্রতিবেদনের ক্ষেত্রে শহরের সরাসরি নাম উল্লেখ করার প্রয়োজন নেই, উল্লেখ আমরা করবো না। আমরা কি করব, আমরা একটা প্রতীকী শহরের নাম লিখবো, যেমন এখানে ক শহর দিয়েছি। এরপরে প্রতিবেদন তৈরির সময় সকাল 10টা। এরপরে আছে তারিখ 22 মে 2020, সংযুক্তি 3 কপি ছবি, খ, গ এবং ঘ এলাকার। অর্থাৎ যানজটটাতে তুমি যে দেখেছো, যেই এলাকায়, যেই শহরের যে এলাকায় যানজটটা তুমি দেখেছো, সেই এলাকার কি করবে, 3 কপি ছবি এর সাথে সংযুক্ত করবে। মানে এটা প্রমাণস্বরূপ যে না, আসলে এই এলাকায় এই সমস্যা রয়েছে। এরপরে কি দেখো, এরপরে হচ্ছে আমাদের মূল কাজটা, ভয়াবহ যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ। এখানে যানজটের চিত্র আমাদেরকে বর্ণনা করতে হবে। কি করবা, এখানে যানজটের চিত্র বর্ণনা করবা এভাবে, মানে এই কথাটা তুমি লিখবা না যে এই শহরের যানজটের অবস্থা বর্তমানে এরকম, মানুষ যে গুরুত্বপূর্ণ শহর হওয়ার কারণে মানুষ কী করছে, এই শহরের মধ্যে প্রতিনিয়ত আসা যাওয়া করছে, কিন্তু এই কারণে কি হচ্ছে না, যানজট সমস্যা নিরসন হচ্ছে না। প্রতিদিনই মানুষ কী করছে, ঘন্টার পর ঘন্টা। অর্থাৎ তুমি 2-4টা প্রতিদিন যদি প্র্যাকটিস করো, তাহলে ভাষাগুলো তোমার রপ্ত হয়ে যাবে। তো মূলত কীভাবে এখানে লিখতে হয়। ওকে, এরপরে আছে কারণটা তুমি উল্লেখ করবে, যে এর কারণটা কি। এই যে যানজট সমস্যা হচ্ছে, প্রতিদিন যে মানুষ ঘন্টার পর ঘন্টা গাড়ির মধ্যে বসে আছে, কেন যানজটের সমস্যা হচ্ছে, কারণটা কি, এই কারণটা এখানে উল্লেখ করতে হবে।
কতগুলো কারণ তুমি এখানে উল্লেখ করতে পারো, 1 2 3 নাম্বার দিয়ে 4 নাম্বার দিয়ে যতগুলো কারণ আছে। যানজট নিরসনে গৃহীত পদক্ষেপ সমূহ, দেখো বিভিন্ন পদক্ষেপের কথা এখানে উল্লেখ করেছে, বিভিন্ন পদক্ষেপ এখানে উল্লেখ করা যেতে পারে যে এই পদক্ষেপগুলো নিলে এই সমস্যার সমাধান করা যেতে পারে। এভাবে তুমি পদক্ষেপগুলো এখানে উল্লেখ করে দিলা। এরপরে লেখা আছে নাগরিক জীবনকে গতিশীল এবং স্বাচ্ছন্দ্যময় করতে হলে যানজট সমস্যার অবশ্যই সমাধান করতে হবে। বিভিন্ন প্রয়োজন সরকারের সদিচ্ছা ও বিজ্ঞানসম্মত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। উপযুক্ত পদক্ষেপ বাস্তবায়ন করা সম্ভব হলে অচিরেই যানজট সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। অর্থাৎ এভাবে করে একটা ফরম্যাট দিয়ে তুমি কি করবে, তুমি পুরো প্রতিবেদনটা দাখিল করবে। এরকম যদি করে লিখতে পারো, দেখো অবশ্যই এখানে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। তোমার টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার তুমি পাবে না। কারণ সাপোজ এটা তুমি খুব সুন্দর করে লিখলা, অন্য একটা বিষয় তুমি লিখলাই না, সেক্ষেত্রে তোমার একটা জায়গায় কিন্তু তুমি না এমনিতেই নাম্বার কম পেয়ে গেলে, এখানে কত পাবে, সর্বোচ্চ নাম্বার পেলেও কিন্তু আর এক জায়গায় পেলে না। তো এই জন্য কী করতে হবে, অবশ্যই টাইম ম্যানেজমেন্টের প্রতি লক্ষ্য রাখতে হবে। এরপরে দেখো খুদে বার্তা। খুদে বার্তা মানে হচ্ছে আমরা সহজ কথায় মোবাইলে যে SMS দিয়ে থাকি, এটাই হচ্ছে খুদে বার্তা। সেটার একটা ফরম্যাট আছে। পরীক্ষার খাতায় তুমি লিখবে যে ফরম্যাট ছাড়া লিখবে, তাই হতে পারে না। তুমি এমনিতে যা মন চায় তা লিখে, যেভাবে মন চায় সেভাবে লিখে মোবাইলে খুদে বার্তা পাঠাতে পারো, বাট তার নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী আমরা লিখবো। দেখো ফরম্যাটটা কি খুদে বার্তা। যেমন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ঈদের শুভেচ্ছা নিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লেখো। প্রাপক মানে কে পাবে, প্রাপকটা কি 017 দিয়ে, যেমন অথবা ইংরেজিতে লিখলে 017 বা 01017 দিয়ে, যে কোনো একটা নাম্বার দিয়ে ডট 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 অথবা XXX যেভাবে তুমি চাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে লিখলা যে রিয়াজ ঈদ মোবারক, ঈদ তোমার জীবনে আনুক পূর্ণতা ও আনন্দের বার্তা, সারা জীবন আনন্দে কাটুক তোমার, প্রেরক আবু সাইদ। এরপরে সেন্ড। এই পর্যন্তই শেষ। অর্থাৎ এতটুকু হচ্ছে মূলত আমাদের খুদে বার্তা। এতটুকু লিখলেই কিন্তু তুমি যদি পরীক্ষায় চলে আসে 10 নম্বর পেয়ে যাবে। এতটুকু যদি তুমি সুন্দরভাবে লিখতে পারো, এটা নাম্বার কত? 10। এতটুকু লিখতে পারলে এই নাম্বার 10। সাধারণত খুদে বার্তাটা কম আসে, যাই হোক তারপরেও আমরা কি করবো, এটা শিখবো। যদি চলে আসে তাহলে এখানে কিন্তু দেখো বাজিমাত করার একটা সুযোগ আছে। 10 নম্বর তুমি খুব সহজেই পেয়ে যাচ্ছ, এখানে 10 নম্বর। এরপরে আছে খুদে গল্প। যে বিষয়গুলো মনে রাখতে হবে, দেখো এখানে বানানটা একটু ভুল আছে। একটি আকর্ষণীয় যুক্তিসঙ্গত শিরোনাম থাকবে খুদে গল্পের। খুদে গল্প মানে হচ্ছে ছোট গল্প। কাহিনী বা ফ্লোট থাকবে, কাহিনী সহজ সরল এবং উপভোগ্য হবে। কাহিনীতে নাটকীয় ভাবনা থাকতে পারে, পরিবেশ থাকবে, চরিত্রগুলোর একটি ভাষা এবং সংলাপ থাকবে, লেখকের জীবন দর্শন থাকবে। অর্থাৎ এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে খুদে গল্প রচনা করতে হবে। একটি আকর্ষণীয় যুক্তিসঙ্গত শিরোনাম তোমাকে অবশ্যই দিতে হবে। ভাষা সহজ সরল থাকবে, কাহিনী প্লট থাকবে, নাটকীয় ভাবনা থাকতে পারে, লেখকের জীবন দর্শন হবে, চরিত্রগুলোর ভাষা এবং সংলাপ থাকবে। গল্পের মধ্যে কী থাকে, চরিত্র থাকে না? আমরা ছোট গল্প পড়েছি না, অপরিচিতা, সংলাপ আছে না? এভাবেই করে গল্পের ভিতরে কি করবে, চরিত্রগুলোর সংলাপ থাকবে। ওকে, এখন আমরা দেখবো যে কীভাবে একটা খুদে গল্প রচনা করা হয়। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রদত্ত উদ্দীপক অনুসরণে পানি দূষণ বিষয়ে একটি খুদে গল্প রচনা করো। এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে তোমার পরীক্ষার খাতায়। লঞ্চ ভ্রমণের সময় বুড়িগঙ্গা নদীর পানি দেখে রাহাত বিস্মিত হয়। এরপরে ডট 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 এরকম দেওয়া থাকবে। এটা দিয়েই তোমাকে আগেই মূলত এখানে শিরোনাম একটা দিয়ে দিয়েছে, উদ্দীপক দিয়ে দিয়েছে পানি দূষণ। এরকম পানি দূষণটা দেওয়া কিন্তু নাও থাকতে পারে। পানি দূষণ শব্দ এটা কিন্তু নাও দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমরা একটা সুন্দর একটা নাম দিয়ে আমরা কি করব, খুদে গল্পটা শুরু করব। এরপরে আমরা লেখা শুরু করবো পানি দূষণ। এখন এটা যে তোমার মুখস্থই থাকতে হবে বিষয়টা কিন্তু এরকম নয়। পানি দূষণের ফলে কি অবস্থা হয় বা কেমন হয়, কেন পানি দূষণ হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমরা সকলেই জানি। কলকারখানার
বিভিন্ন ধরনের বর্জ্য, মানুষের বাড়িতে ব্যবহৃত বিভিন্ন ধরনের বর্জ্য, এগুলো কিন্তু নদীতে মিশ্রিত হওয়ার কারণেই কি হচ্ছে, নদীর পানি দূষিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে অবশ্যই আমরা জানি যে কোন বিষয়গুলোর কারণে পানি দূষিত হচ্ছে, সেই বিষয়গুলো এখানে আমরা উল্লেখ করব। যেমন পানি দূষণ, এটা লিখে কি করব, এই আগের লাইনটা থেকেই শুরু করব। লঞ্চ ভ্রমণের সময় বুড়িগঙ্গা নদীর পানি দেখে ভাব বিস্মিত হয়। এরপরে আমরা আস্তে আস্তে করে লিখে আমরা গল্পটি শেষ করব। এই হচ্ছে খুদে গল্প এবং খুদে বার্তা লেখার নিয়ম। খুদে গল্পটা লেখাও বেশ কঠিন একটা কিছু না, 2-3টা খুদে গল্প যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের কাছে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ছিল আমাদের আলোচ্য বিষয়। আমরা যেখানে যে অবস্থায় আছি আমরা কি করব, এই বিষয়গুলো পড়ার আগে এর যে কাঠামোগুলো আছে, নির্মিতির যে কাঠামোগুলো আছে, সেই কাঠামোগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। কাঠামোটা যদি আমাদের মাথায় থাকে এবং আমাদের যদি 2-4টা বিষয় যদি প্র্যাকটিস থাকে, এগুলো কিন্তু আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। সহজে কিন্তু আমরা এগুলো লিখতে পারবো পরীক্ষার খাতায় এবং ভালো নাম্বারও কিন্তু আমরা পেতে পারবো। তো সেক্ষেত্রে অবশ্যই ফরম্যাটটি আমার মাথায় রাখতে হবে। আর বানান, সঠিক বানান এবং নির্ভুল বানান এবং তোমার সুন্দর লেখার কিন্তু কোনো বিকল্প নেই। অবশ্যই নির্ভুল এবং সঠিক, নির্ভুল বানান এবং সঠিক তোমার সুন্দর হাতের লেখায় লিখতে হবে। সুন্দর হাতের লেখা যদি আমরা লিখতে পারি অবশ্যই কিন্তু আমরা ভালো নাম্বার পেতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। এবং অবশ্যই আমরা কি করব, প্রতিদিন কি করব, আমরা যে নির্মিত অংশগুলো দিয়ে থাকি সেগুলো পরে মুখস্থ করে রাখবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।